প্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি উজ্জ্বল কুমার রায়, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস। আজকের আলোচনায় প্রথম ভাগে আমি প্রাণী বৈচিত্র্য নিয়ে আলোচনা করব এবং আলোচনার দ্বিতীয় অংশে থাকবে শ্রেণীবিন্যাস এবং নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ, অর্থাৎ দ্বিপদ নামকরণের নিয়মাবলী, শ্রেণীবিন্যাসের ভিত্তি, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাণী বৈচিত্র্যের সংজ্ঞা। একটি নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের প্রাণীর সমাবেশকে প্রাণী বৈচিত্র্য বলা হয়ে থাকে। অর্থাৎ প্রাণীর বিভিন্ন ধরনের যে ভিন্নতা থাকে সেটি হচ্ছে প্রাণী বৈচিত্র্য। বাসস্থান, বাহ্যিক গড়ন, খাদ্যাভ্যাস, জনন ও জিনগত কারণে প্রাণীরা এককভাবে বা দলগতভাবে ভিন্ন হয়ে থাকে। এই ভিন্নতাকেই প্রাণী বৈচিত্র্য বলা হয়ে থাকে। প্রাণী বৈচিত্র্য তিন প্রকার, অর্থাৎ এদের অবস্থানগত, এদের যে জিনগত গঠন এবং এদের প্রজাতির ভিন্নতার উপর নির্ভর করে প্রাণী বৈচিত্র্য আমরা তিন ভাগে ভাগ করেছি। এক, পরিবেশগত; দুই, জিনগত; এবং তিন নম্বর হচ্ছে প্রজাতিগত প্রাণী বৈচিত্র্য। প্রথমে আসি পরিবেশগত প্রাণী বৈচিত্র্য। ভিন্ন ভিন্ন পরিবেশের কারণে প্রাণীরাও ভিন্ন হয়ে থাকে। যেমন জলের যে প্রাণী বা সমুদ্রের প্রাণী বা নদীর প্রাণী, তারা স্থলের প্রাণী থেকে আলাদা হবে। একইভাবে স্থলে মেরুর যে প্রাণীগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের এই অঞ্চল, অর্থাৎ গরম বা উষ্ণ অঞ্চলের প্রাণী থেকে আলাদা হবে। আবার মরুভূমিতে যে প্রাণীগুলো থাকে সাধারণত অন্য অঞ্চলগুলোতে সেসব প্রাণী থাকে না। তাই পরিবেশের ভিন্নতার কারণে প্রাণী বৈচিত্র্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে বা প্রাণীদের মধ্যে বৈচিত্র্য তৈরি হয়ে থাকে। যেমন বন্য বানর, বসন্ত মৌরি, মরুভূমি রুট কিন্তু আমাদের এই অঞ্চলে দেখা যায় না, বা অন্যান্য প্রাণীগুলোও আমাদের এই মরুভূমির যে প্রাণীগুলো থাকবে সেটি আমাদের এই অঞ্চলে দেখা যাবে না। আবার যেমন ধরো মেরু ভল্লুক, এই মেরু ভল্লুক শুধুমাত্র মেরু অঞ্চলে বা বরফ আচ্ছাদিত অঞ্চলে এটি থাকে। আবার নদীতে যেমন বিভিন্ন ধরনের মাছ থাকে বা অন্যান্য প্রাণী থাকে, যেটি বনভূমিতে পাওয়া সম্ভব না। অর্থাৎ পরিবেশের ভিন্নতার কারণে প্রাণীদের ভিন্নতা তৈরি হয়। এটি হচ্ছে পরিবেশগত প্রাণী বৈচিত্র্য। জিনগত প্রাণী বৈচিত্র্য, কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশ বা ডিএনএ, যা প্রাণীর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, সেটাকে আমরা জিন বলি। প্রত্যেকটা প্রাণীর, সেটি ভিন্ন প্রজাতি হোক বা একই প্রজাতি হোক, প্রত্যেকটা প্রাণীর জীবনে কিছু না কিছু জিনগত পরিবর্তন ঘটে থাকে। সাধারণত মিউটেশনের মাধ্যমে জিনের পরিবর্তন ঘটে থাকে। মিউটেশন বাহ্যিক কারণে হতে পারে, অভ্যন্তরীণ কারণেও জিনের মিউটেশন ঘটে থাকে। তাহলে জিনগত পার্থক্যের কারণে একটি প্রজাতির বিভিন্ন প্রাণীর মধ্যে বা একটি প্রজাতির প্রাণীর মধ্যে যে ভিন্নতা পরিলক্ষিত হয় সেটি হচ্ছে জিনগত প্রাণী বৈচিত্র্য। যেমন জিনের পরিবর্তনের কারণে কারো গায়ের রং কালো হতে পারে, কারো গায়ের রং ফর্সা হতে পারে, কারো চুল কোঁকড়ানো হতে পারে অর্থাৎ কার্লি হতে পারে, কারো চুল স্ট্রেট হতে পারে, কারো চোখ নীল হতে পারে, কারো চোখ কালো হতে পারে, কারো ঠোঁট মোটা হতে পারে, কারো ঠোঁট হালকা হতে পারে। এইগুলো সবই কোষের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে জিনের যে পরিবর্তন, সে পরিবর্তনের ফলেই এই বৈচিত্র্যগুলো তৈরি হয়ে থাকে। প্রজাতিগত প্রাণী বৈচিত্র্য। প্রজাতি কি? প্রজাতি হচ্ছে সর্বাধিক মিল সম্পন্ন
একদল প্রাণী যারা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে উর্বর সন্তান প্রসব করতে পারে। উর্বর সন্তান অর্থাৎ এই সন্তান বা বাচ্চারা পরবর্তীতে বড় হয়ে বা পূর্ণতা প্রাপ্তি যখন ঘটে তখন তারা নিজেদের মধ্যে প্রজনন করে আবার উর্বর সন্তান বা সন্তান প্রসব করতে পারবে, তাদেরকে আমরা উর্বর সন্তান বলি। তাহলে একটি প্রজাতি আর একটি প্রজাতি থেকে সম্পূর্ণভাবে আলাদা, অর্থাৎ একটি প্রজাতি অন্য প্রজাতি থেকে চেহারায় গঠনে যেমন আলাদা, তেমনি একটি প্রজাতির প্রাণী অন্য প্রজাতির প্রাণীর সাথে প্রজনন করে কখনোই উর্বর সন্তান প্রসব করতে পারবে না। এখানে কয়েকটি প্রজাতির উল্লেখ করেছি আমি, যেমন এখানে সিংহ দেখিয়েছি, হরিণ দেখিয়েছি, বাঘ দেখিয়েছি। এরা ভিন্ন ভিন্ন প্রজাতি এবং কারো চেহারার সাথে কোনো মিল নেই, কিন্তু এই সমস্ত সিংহ কিন্তু প্রায় একই রকম, অর্থাৎ 99 বা তার চাইতেও বেশি বাহ্যিকভাবে এরা একই রকম, এবং এরা নিজেদের মধ্যে প্রজনন করে উর্বর সন্তান প্রসব করতে পারবে। তাই প্যান্থারাইডিও একটি প্রজাতি, ঠিক একইভাবে এক্সিস, প্যান্থারা টাইগ্রিস, হোমোসাপিয়ান্স যেগুলোই বলো, এরা এক একটি প্রজাতি। বাংলাদেশের সুন্দরবন একটি প্রাণী বৈচিত্র্যের উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। এটি আমাদের দেশের এক অনন্য সম্পদ। আমাদের উপকূলীয় অঞ্চলের বিশাল অংশ জুড়ে আমাদের এই ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত মাটির যে বনভূমি সেটি সৃষ্টি হয়েছে। আমরা একটি এই সুন্দরবনের যে প্রাণী বৈচিত্র্য সেটি একটু লক্ষ্য করি আমরা একটি ভিডিও দেখার মাধ্যমে। এখানে এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবো, যেটা থেকে আমাদের একটি ধারণা তৈরি হবে প্রাণী বৈচিত্র্য সম্পর্কে, অর্থাৎ প্রাণী বৈচিত্র্য কী এবং প্রাণী বৈচিত্র্য কাকে বলে। সুন্দরবনে নানা ধরনের প্রাণীর বাস সহ রয়্যাল বেঙ্গল টাইগারের আবাস এখানেই। এ বনভূমিতে আছে প্রায় 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 320 প্রজাতির পাখি, 60 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর প্রাণী এবং 400 প্রজাতির মাছ। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা ও মায়া হরিণ, বানর, বন বিড়াল, লিওপার্ড, সজারু, উদ এবং বন্য শূকর। সবুজ বৈচিত্র্য সুন্দরবনকে দান করেছে নানাবিধ পাখির এক অপরূপ আবাসস্থান। এখানে বসবাসকারী অধিকাংশই অতিথি পাখি এবং এদের এক অংশ হাঁস জাতীয়। বক, সারস, হাড়গিলা, কাদাখোঁচা, লেঞ্জা ও হট্টিটি সহ অসংখ্য উপকূলীয় পাখি এখানকার নদী-নালার কিনারায় বিচরণ করে। সুন্দরবন এবং বড় বড় নদীর উপকূল ভাগে দেখা যায় বহু প্রজাতির গাংচিল, জলকবুতর, চিল, ঈগল, শকুন প্রভৃতি প্রায় 22 প্রজাতির পাখি। এ বনে মাছরাঙা আছে 9 প্রজাতির। পাখি সম্পদে উৎকর্ষ সুন্দরবনে কাঠঠোকরা, ভগীরথ, পেঁচা, মধুপায়ী, বুলবুল, হাড়িচাঁচা, ফুলঝুরি, টুনটুনি ও দোয়েল সহ রয়েছে নানা ধরনের ছোট ছোট গায়ক পাখি। বিভিন্ন প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির। এদের কোনোটির দৈর্ঘ্য 7 মিটার পর্যন্ত হয়। সবুজ ব্যাঙ বেশি দেখা যায় সুন্দরবনের চাঁদপাই এলাকায়। সুন্দরবনের নদী নালা ও অন্যান্য জলাশয়গুলিতে বাস করে প্রায় 400 প্রজাতির মাছ। মাছ অপরদিক এমন প্রজাতিরও কিছু মাছ। অনেক মাছ ম্যানগ্রোভ পরিবেশের করার কোনো অনুমতি নেই কর্তৃক। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতিগুলির মধ্যে তালিকাবদ্ধ হয়েছে 20 প্রজাতির চিংড়ি, 8 প্রজাতির লবস্টার, 7 প্রজাতির কাঁকড়া, কয়েক প্রজাতির শামুক এবং 6 প্রজাতির ঝিনুক। চিংড়ির মধ্যে বাগদা চিংড়ি ও হরিণা চিংড়ি এবং কাঁকড়ার মধ্যে মাড ক্র্যাব বাণিজ্যিকভাবে অতি গুরুত্বপূর্ণ। সুন্দরবনের কীটপতঙ্গের বৈচিত্র্য সীমাহীন। এখানকার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রজাতি মৌমাছি।
স্থায়ীভাবে পরিচিত মওলাদের পেশা মধু সংগ্রহ। তাহলে আমরা সুন্দরবনে প্রাণী বৈচিত্র্য দেখতে পেলাম। হরিণ, বাঘ, শূকর, বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, জলে কুমির, অর্থাৎ বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, বিভিন্ন আকৃতির অনেক ধরনের প্রাণী এই বনভূমিতে বসবাস করে। এটি হচ্ছে প্রাণী বৈচিত্র্য। তাহলে একটি জায়গায় বিভিন্ন ধরনের, বিভিন্ন আকৃতির বা বিভিন্ন প্রজাতির প্রাণীর সমাবেশই হলো প্রাণী বৈচিত্র্য। এবার আমি বলেছিলাম দ্বিতীয় ভাগ আলোচনা, সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস। এই অংশে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। শ্রেণীবিন্যাস বাহ্যিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে প্রাণীকে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতিতে স্থাপন করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের জনক সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, জন্ম 1757 সালে এবং মৃত্যু 1778 সালে। এই ক্যারোলাস লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম জীবের অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর বৈজ্ঞানিক নাম সৃষ্টি করেন বা বৈজ্ঞানিক নাম দিয়ে থাকেন। এই জন্য তাকে দ্বিপদী নামকরণের জনক বলা হয়। দ্বিপদী বা দ্বিপদ নামকরণ কি? দুইটি পদের সমন্বয়ে, অর্থাৎ গণনাম এবং প্রজাতিক নাম, এই দুটি নামের সমন্বয়ে বা পদের সমন্বয়ে জীবের অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর যে নাম হয়ে থাকে সেটি বৈজ্ঞানিক নাম, এবং প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা প্রাণীর একটি মাত্র বৈজ্ঞানিক নাম থাকে। এবং এই নামগুলোর মাধ্যমে একজন মানুষ একটি উদ্ভিদ বা একটি প্রাণীকে বাংলাদেশে যে নামে চিনবে, ঠিক অন্য দেশে, অর্থাৎ তুমি যদি আমেরিকা যাও অথবা অন্য মহাদেশে যাও, ঠিক একই নামে সেই উদ্ভিদ পরিচিতি লাভ করবে। 1758 সালে এই দ্বিপদ নাম বা বৈজ্ঞানিক নামের উপর তিনি বিস্তারিত লিখে একটি বিখ্যাত বই প্রকাশ করেন। বইটির নাম হচ্ছে সিস্টেমা ন্যাচারি। শ্রেণীবিন্যাসের ধাপসমূহ, অর্থাৎ একটি উদ্ভিদ বা একটি প্রাণীর যে শ্রেণীবিন্যাস আমরা করব, সেই শ্রেণীবিন্যাসে অনেকগুলো ধাপ থাকতে পারে। তার মধ্যে কিছু ধাপ থাকবে মুখ্য ধাপ এবং কিছু ধাপ থাকবে গৌণ ধাপ। মুখ্য ধাপগুলোর মধ্যে আছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস ও স্পেসিস। বাংলায় যদি আমরা বলি তাহলে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। ট্যাক্সন কাকে বলে? এই যে শ্রেণীবিন্যাসের প্রধান ধাপ, এই প্রধান ধাপে অবস্থানরত যে প্রাণী, সেই প্রাণীগুলোকে বলা হয় ট্যাক্সন। তাহলে ধাপ আছে 7টি প্রধান ধাপ: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস ও স্পেসিস। এই প্রত্যেকটা ধাপে কিছু প্রাণী অবস্থান করে। যেমন প্রথম ধাপ হচ্ছে কিংডম। এই কিংডম পৃথিবীর সমস্ত প্রাণী এই ধাপ কিংডমে অবস্থান করবে। তাহলে কিংডম হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় ধাপ, যেখানে পৃথিবীর সমস্ত প্রাণী, অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে যত প্রাণী আছে সব এই ধাপের মধ্যে অবস্থান করবে। তাহলে কিংডম বা শ্রেণীবিন্যাসের এই প্রথম ধাপটি সবচেয়ে বড় প্রাণী নিয়ে তৈরি। এরপর আসো দ্বিতীয় ধাপ হচ্ছে ফাইলাম। কিংডম থেকে যখন আমি ফাইলাম নামবো, তখন কিংডমের সমস্ত প্রাণীগুলোকে আমরা কি করব? তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে আমরা কতগুলো ভাগ করে ফেলি। এরকম 9টা ভাগে আমরা প্রাণীদেরকে ভাগ করেছি, প্রধান 9টি ভাগে।
ভাগগুলোর নাম হচ্ছে, এবং সেই ভাগগুলো হচ্ছে গিয়ে 9টি ফাইলাম। সেই 9টি ফাইলামের নামগুলো হচ্ছে পরিফেরা, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এনিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা, কর্ডাটা এবং নিডারিয়া। নিডারিয়া আমি একটু পরে বলে ফেললাম, প্রথম দিকে বলতে হবে। তাহলে এই 9টি ধাপে আমরা 9টি ফাইলামে আমরা এই কিংডম এনিমালিয়ার সমস্ত প্রাণীকে আমরা ভাগ করেছি 9টা ফাইলামে। তাহলে ফাইলামে এসে কি হয়েছে, যে প্রাণীর সংখ্যা কমে গেছে, অর্থাৎ কিংডমে যতগুলো প্রাণী ছিল ফাইলামে এসে এরকম 9টা ফাইলামে বিভক্ত হওয়ার কারণে প্রত্যেকটা ফাইলামে প্রাণীর সংখ্যা কমে গেছে। ঠিক একইভাবে যখন আমরা ক্লাসে নামবো তখন এই ধাপে প্রাণীর সংখ্যা আরও কম হবে। অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস প্রত্যেকটা পরবর্তী ধাপগুলোতে প্রাণীর সংখ্যা কমতে থাকবে, এবং স্পেসিস বা প্রজাতিতে এসে এই ধাপটায় এসে প্রাণীর সংখ্যা সবচেয়ে কমে যাবে, এবং তারা সর্বাধিক মিল সম্পন্ন হবে, এবং তারা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে উর্বর সন্তান প্রসব করতে পারবে। তাই তাদেরকে আমরা কি বলবো, প্রজাতি বলবো। প্রজাতির তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো, সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব যারা যৌন জননের মাধ্যমে উর্বর সন্তান প্রসব করে তাদেরকে প্রজাতি বলে। প্রজাতির বৈশিষ্ট্যগুলো আগে বলেছি আমি, বৈশিষ্ট্যের দিক দিয়ে এরা সর্বাধিক মিল সম্পন্ন হবে, এরা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে উর্বর সন্তান প্রসব করতে পারবে, এবং একই প্রজাতির জীব অন্য প্রজাতির জীবের সাথে প্রজননের মাধ্যমে কোনো প্রকার সন্তান বা বাচ্চা সৃষ্টি করতে পারবে না। তাহলে একটি প্রাণীর বা প্রজাতির যে বৈজ্ঞানিক নাম থাকবে তাকে আমরা দ্বিপদ নাম বলে থাকি। দ্বিপদ নামের দুটি অংশ থাকবে, প্রথমত গণ এবং দ্বিতীয় পদটি হচ্ছে প্রজাতিক পদ, এবং এর ভাষা হবে ল্যাটিন। আমরা জানি ল্যাটিন ভাষা হচ্ছে ইটালির ভাষাকে ল্যাটিন ভাষা বলা হয়ে থাকে। এই ভাষাটি যখন ছাপার অক্ষরে হয় তখন ডান দিকে একটু বাঁকানো থাকে। তবে দ্বিপদ নাম লেখার সময় আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অংশের নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিজ্ঞানী বা যিনি একটা উদ্ভিদ বা একটি প্রাণীর দ্বিপদ নামকরণ করবেন তার নামের প্রথম অক্ষর তিনি ওই দ্বিপদ নামকরণের পাশে লিখে দেবেন, এবং যে সালে এই নামকরণটি করা হয়েছে বা হবে সেই সালটি উল্লেখ করবেন। তাহলে এবার আমরা দেখব উপপ্রজাতি। উপপ্রজাতি হচ্ছে সেসব জীব বা উদ্ভিদ বা প্রাণী যারা বাহ্যিক পরিবেশের কারণে নিজেদের মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি করে। এই বৈচিত্র্য শুধুমাত্র বাহ্যিক বৈচিত্র্য, অভ্যন্তরীণ বিশেষ একটি পরিবর্তন ঘটে না। ফলে বাহ্যিকভাবে এই উপপ্রজাতিগুলো আলাদা হলেও, উপপ্রজাতির সদস্যগুলো আলাদা হলেও তারা প্রজননের মাধ্যমে উর্বর সন্তান প্রসব করতে পারে। তাহলে ভৌগোলিক কারণে বাহ্যিকভাবে বৈসাদৃশ্য একই প্রজাতির জীবগোষ্ঠী বা পপুলেশনকে উপপ্রজাতি বলে। এরা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম এবং উর্বর সন্তান প্রসব করে। উপপ্রজাতির নামকরণে গণ, প্রজাতি ও উপপ্রজাতি এই তিনটি পদ ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে কয়েকটি আমি উদাহরণ দিয়েছি, চড়ুই পাখির উদাহরণ দিয়েছি এবং সাপের উদাহরণ দিয়েছি। একটি হচ্ছে এই চড়ুই পাখিটা, প্রথম চড়ুই পাখিটা আমাদের এই অঞ্চলে বা ইউরোপে দেখা যায়, এটির নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। কিন্তু ডান পাশের চড়ুই পাখিটা, এই পাখি থেকে কিছুটা বাহ্যিকভাবে আলাদা। এটি সাধারণত নীলনদের আশেপাশে, নীলনদটি কোথায়, মিশরের নীলনদের আশেপাশে এই চড়ুই পাখিটা দেখা যায়। এরা বাহ্যিকভাবে আলাদা, এই কারণে এরা উপপ্রজাতি। কিন্তু এই দুটি চড়ুই পাখিকে যদি আমরা একত্রে রাখি, অর্থাৎ মেল এবং ফিমেলকে যদি আমরা একই সাথে রাখি এবং তারা যদি প্রজনন করে, তাহলে তাদের মধ্যে সন্তান প্রসব করবে, অর্থাৎ তারা সন্তান সৃষ্টিতে সক্ষম হবে। তাই উপপ্রজাতিগুলো বাহ্যিকভাবে আলাদা হলেও তারা প্রজননে সক্ষম।
প্রত্যেকটা উপপ্রজাতির প্রাণীদের একটি বৈজ্ঞানিক নাম থাকবে এবং সেই বৈজ্ঞানিক নামের 3টি অংশ থাকবে। তাই এই নামকে ত্রিপদ নামকরণ বলা হয়ে থাকে, ত্রিপদ নাম বলা হয়ে থাকে। এবং এই 3টি অংশ হচ্ছে গণপদ, প্রজাতিক পদ এবং উপপ্রজাতিক পদ। যেমন এখানে দেখিয়েছে সিংহ। এই সিংহের দুটি উপপ্রজাতি দুটি ভ্যারাইটি দেখা যায়। এরা সিংহের দুটি উপপ্রজাতি। একটি উপপ্রজাতি এটি প্যান্থেরা লিওলিও, এটি সাধারণত আফ্রিকার যে সাভানা, সেই সাভানাতে বা আফ্রিকা অঞ্চলে এই সিংহটি দেখা যায়। পাশাপাশি যে সিংহটি দেখিয়েছি, এই সিংহটি ভারতীয় অঞ্চলে এটি পাওয়া যায়। এটি আফ্রিকার সিংহ থেকে অনেকটাই আলাদা, বাহ্যিকভাবে আলাদা, কিন্তু এরা নিজেদের মধ্যে প্রজনন করতে সক্ষম। এবার আসো শ্রেণীবিন্যাসের ভিত্তি। যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে তাকেই শ্রেণীবিন্যাসের ভিত্তি বলা হয়ে থাকে। এরকম অনেকগুলো ভিত্তি আছে শ্রেণীবিন্যাসে, যেমন সংগঠন মাত্রা, প্রান্তিকতা, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডায়ন, সিলোম, নটোকট, পরিপাকনালী, পুষ্টি পদ্ধতি ইত্যাদি। সংগঠন মাত্রা বলতে আমরা কি বুঝি? সংগঠন মাত্রা হচ্ছে একটি প্রাণী কিভাবে গঠিত, অর্থাৎ শুধুমাত্র কোষ দ্বারা গঠিত, নাকি সেই কোষগুলো কলায় পরিণত হয়েছে, কোষগুলো কি আবার অঙ্গে পরিণত হয়েছে, কোষগুলো কি তন্ত্রে অনেকগুলো তন্ত্র মিলে কি আবার অঙ্গে পরিণত হয়েছে। এই যে পার্থক্য, এই পার্থক্য বা এই যে গঠন, শারীরিক গঠন, এটাকে বলা হয় সংগঠন মাত্রা। প্রান্তিকতা, প্রান্তিকতা কি? প্রাণীর মুখ এবং মস্তক এর অবস্থান অনুসারে শরীরের যে বিভিন্ন অংশ, সেই বিভিন্ন অংশের অবস্থানকে বলা হয় প্রান্তিকতা। যেমন মুখ এবং মস্তকের পাশাপাশি যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র বা সম্মুখ অঞ্চল। ঠিক এর বিপরীতে যেটি থাকবে সেটি হচ্ছে পোস্টেরিয়র বা পশ্চাৎ অঞ্চল। ঠিক নিচের দিকে থাকবে ভেন্ট্রাল অঞ্চল, উপরের দিকে থাকবে ডরসাল এবং পার্শ্ববর্তী অঞ্চলকে আমরা বলবো ল্যাটারাল অঞ্চল। এরপর ক্লিভেজ। ক্লিভেজটা হচ্ছে স্পার্ম এবং ওভামের মিলনের ফলে বা এদের সংযোগের ফলে জাইগোট তৈরি হয় এবং পরবর্তীতে একটি জাইগোট বারবার কোষ বিভাজনের মাধ্যমে প্রথমে মরুলা এবং পরবর্তীতে ব্লাস্টুলায় পরিণত হয়। এই পদ্ধতিকে, কোষ বিভাজনের এই পদ্ধতিকে বলা হয় ক্লিভেজ। ভ্রূণ স্তর, যখন ক্লিভেজ থেকে অর্থাৎ ক্লিভেজের মাধ্যমে মরুলা হলো, ব্লাস্টুলা হলো, তারপরে হবে পরবর্তী ধাপ হচ্ছে গ্যাস্ট্রোলা। এই গ্যাস্ট্রোলা হওয়ার পর কোষগুলো অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ কতগুলো লেয়ার তৈরি করবে বা স্তর তৈরি করবে, কোষের স্তর। সেই স্তরগুলোকে আমরা বলি ভ্রূণ স্তর। এই ভ্রূণ স্তর যদি দুটি হয়ে থাকে তাহলে আমরা বলি দ্বিস্তরী ভ্রূণ, এবং সেই দ্বিস্তরী ভ্রূণ থেকে পরবর্তীতে যে প্রাণীটি তৈরি হবে সেটিকে আমরা বলবো দ্বিস্তরী প্রাণী। ঠিক একইভাবে ভ্রূণ স্তর যদি 3টে হয়ে থাকে এবং পরবর্তীতে এই 3টি ভ্রূণ স্তর বৃদ্ধি পেয়ে যে প্রাণীটা তৈরি হবে তার নাম হবে ত্রিস্তরী প্রাণী। এরপর আসে প্রতিসাম্য, খণ্ডায়ন, সিলোম, নটোকট, পরিপাকনালী, পুষ্টি পদ্ধতি। এগুলো শ্রেণীবিন্যাসের ভিত্তি। পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস আলোচনা করছি। প্রধান প্রধান শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো এখন আলোচনা করব। প্রথমে আসছি ভ্রূণ স্তরের ভিত্তিতে প্রাণীর প্রকারভেদ, যেটি আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভ্রূণ স্তরের ভিত্তিতে প্রাণীকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 দ্বিস্তরী প্রাণী, 2 ত্রিস্তরী প্রাণী। এখানে দেখা যাচ্ছে যে 2টি ভ্রূণ স্তর, একটি হচ্ছে একটোডার্ম বা বহিঃস্তর, আরেকটি হচ্ছে এন্ডোডার্ম। তাহলে 2টি স্তর হলো, একটি একটোডার্ম, একটি এন্ডোডার্ম। ঠিক পাশাপাশি আমরা ভ্রূণের 3টি স্তর দেখতে পাচ্ছি। একটি বাইরের স্তর একটোডার্ম, পরবর্তীতে এই হলুদ অংশ বা হলুদ যে কোষের স্তরটি এটি মেসোডার্ম বা মধ্য স্তর, এবং যে নীল অংশটি এই স্তরটি হচ্ছে এন্ডোডার্ম।
তাহলে এটি একটি ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ ত্রিস্তরী প্রাণীর একটোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে এবং এন্ডোডার্ম থাকবে। অন্যদিকে একটি দ্বিস্তরী প্রাণীর শুধুমাত্র একটোডার্ম থাকবে এবং এন্ডোডার্ম থাকবে, কোনো প্রকার মেসোডার্ম থাকবে না। উদাহরণস্বরূপ বলা যায় যেমন প্লাটিহেলমিনথিস বা নেমাটোডা, এরা দ্বিস্তরী প্রাণী, কিন্তু কেঁচো থেকে একবার কর্ডাটা, অর্থাৎ এনিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা, কর্ডাটা, এরা সবাই ত্রিস্তরী প্রাণী। পরবর্তীতে আমরা আলোচনা করব প্রতিসাম্যের ভিত্তিতে প্রাণীর প্রকারভেদ, কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে প্রতিসাম্য কি। প্রতিসাম্য হচ্ছে যে কোনো প্রাণীকে যদি আমরা সমান অংশে ভাগ করতে পারি তাহলে সেই ব্যাপারটিকেই বলবো আমরা প্রতিসাম্য। প্রতিসাম্য বিভিন্ন রকম হতে পারে। একটু হচ্ছে গোলীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, পঞ্চঅরীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য ইত্যাদি এগুলো। এখন যেই প্রাণীটি গোল এবং এর কেন্দ্র বরাবর যদি প্রাণীটিকে একাধিক সমান অংশে ভাগ করা সম্ভব হয় তাহলে সেই অবস্থাকে বলবো আমরা গোলীয় প্রতিসাম্য, এবং ওই প্রাণীটিকে আমরা বলবো গোলীয় প্রতিসম প্রাণী। নিচে আমি লিখে দিয়েছি গোলীয় প্রতিসম প্রাণী, যেমন ভলভক্স। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, কোনো প্রাণীকে যদি আমরা ডানে এবং বামে দুটি সমান অংশে ভাগ করতে পারি তাহলে সেটিকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং ওই প্রাণীকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। যেমন এখানে দিয়েছি প্রজাপতি, মানুষ, ব্যাঙ হতে পারে, পাখি হতে পারে, কুমির হতে পারে, এরা সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। অরীয় প্রতিসম প্রাণী, কোনো প্রাণীকে যদি লম্ব অক্ষ বরাবর একাধিক তলে অনেকগুলো সমান অংশে ভাগ করা সম্ভব হয় তাহলে তাকে আমরা বলবো অরীয় প্রতিসম। যেমন ওবেলিয়ার ছবি আমি এখানে দিয়েছি। এছাড়া আমাদের পাঠ্যপুস্তকের একটি বিষয় আছে যেটি হচ্ছে হাইড্রা, প্রাণীর পরিচিতি অধ্যায়ে আমরা ওটি পড়ব। এই হাইড্রাটিও কিন্তু অরীয় প্রতিসম। এখানে অরীয় প্রতিসমের আরেকটি ভাগ আছে পঞ্চঅরীয় প্রতিসম, অর্থাৎ কোনো প্রাণীকে যদি 5টি সমান অংশে ভাগ করা সম্ভব হয় তাহলে সেটি পঞ্চঅরীয় প্রতিসম। আর যে প্রাণীকে কোনোভাবেই সমান অংশে ভাগ করা সম্ভব না তাকে আমরা বলবো অপ্রতিসম প্রাণী। যেমন পরিফেরা পর্বের প্রাণী, সকল প্রাণী অপ্রতিসম প্রাণী। এখানে স্কাইফার একটি উদাহরণ আমি দিয়েছি, এটি অপ্রতিসম প্রাণী। এটিকে কোনোভাবেই সমান দুটি বা সমান একাধিক অংশে ভাগ করা সম্ভব না। খণ্ডায়নের ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাস বা প্রাণীর প্রকারভেদ আলোচনা করব আমরা এখন। খণ্ডায়ন অর্থাৎ একটি প্রাণীর শরীর যদি অনেকগুলো খণ্ডে বিভক্ত হয় তাহলে সেই অবস্থাকে আমরা বলবো খণ্ডায়ন। এই খণ্ডায়ন দুই প্রকারের হতে পারে, একটি হচ্ছে প্রকৃত খণ্ডায়ন আর একটি হচ্ছে অপ্রকৃত খণ্ডায়ন। প্রকৃত খণ্ডায়নটা কি? প্রকৃত খণ্ডায়ন হচ্ছে যদি একটি প্রাণী বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ভাবে খণ্ডায়িত হয়, যেমন কেঁচো বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ভাবে সে খণ্ডায়িত, তাই এটি হচ্ছে প্রকৃত খণ্ডায়ন। কিন্তু যদি কোনো প্রাণী শুধুমাত্র বাহ্যিকভাবে, যেমন চিংড়ি মাছ আমি দেখিয়েছি, অথবা যদি কোনো প্রাণী অভ্যন্তরীণভাবে, যেমন মানুষের কোথায় খণ্ড থাকে? মেরুদণ্ডে অনেকগুলো কশেরুকা থাকে। তাহলে এই যে খণ্ডায়ন অর্থাৎ শুধুমাত্র বাহ্যিক অথবা শুধুমাত্র অভ্যন্তরীণ খণ্ডায়ন যদি এরকম হয় তাহলে সেই ধরনের খণ্ডায়নকে আমরা বলবো অপ্রকৃত খণ্ডায়ন। নটোকডের ভিত্তিতে প্রাণী দুই প্রকার। নটোকড কি? কোনো প্রাণীর পৃষ্ঠ অঞ্চল বরাবর যে স্থিতিস্থাপক বস্তুটি থাকে, যে অংশটি থাকে তাকে আমরা বলি নটোকড।
যেটি পরবর্তীতে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে অ্যাডাল্ট অবস্থায় সেটি মেরুদণ্ডে পরিণত হয়। এই নটোকর্ডের ভিত্তিতে প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে কর্ডেট, আরেকটি হচ্ছে নন কর্ডেট। নন কর্ডেট বা অমেরুদণ্ডী প্রাণীদের কখনোই নটোকর্ড থাকবে না, যেমন পরিফেরা পর্বের প্রাণী, অতঃপর প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, নিডারিয়া, এই সমস্ত পর্বের প্রাণী, এনিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, এই 8টি ফাইলামের বা পর্বের প্রাণীদের কোনো নটোকর্ড বা মেরুদণ্ড থাকে না, তাই এদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়ে থাকে। শুধুমাত্র কর্ডাটা পর্বের প্রাণীদেরই মেরুদণ্ড বা নটোকর্ড থাকে, তাই এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়ে থাকে। যেমন বাঘ, সিংহ, মাছ, পাখি, সাপ, এরা সবাই মেরুদণ্ডী প্রাণী। বিভিন্ন ধরনের প্রাণীর বৈচিত্র্য, এখানে একটি ভিডিও আছে, আমরা স্বল্প পরিসরে ভিডিওটা দেখব। মূলত এখানে যে 9টি পর্ব, প্রধান পর্ব, সেই 9টি প্রধান পর্বের একটি ভিডিও এখানে আমি রেখেছি তোমাদের দেখার জন্যে। এই ভিডিওটি বিভিন্ন ধরনের পর্বের প্রাণীদেরকে উপস্থাপন করেছে। আমরা ভিডিওটি একটু পর্যবেক্ষণ করি। একটি শামুক দেখা যাচ্ছে, এটি মোলাস্কা পর্বের অন্যতম প্রাণী, এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পায়লা গ্লোবোসা। এরপর মোলাস্কা পর্বের প্রাণী দেখা যাচ্ছে, আগেরটিও মোলাস্কা পর্বেরই ছিল। অক্টোপাস দেখতে পাচ্ছি আমরা, অক্টোপাস সমুদ্রে থাকে। এরপর অ্যাকাইনোডার্মাটা, এটি সম্পূর্ণ সামুদ্রিক একটি পর্ব, সামুদ্রিক প্রাণীর একটি পর্ব। এর সমস্ত প্রাণী সমুদ্রে অবস্থান করে থাকে। ফাইলাম কর্ডাটা, এটি প্রাণীকুলের মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী পর্ব। গরু, কুকুর আমরা দেখতে পেলাম, এরা সবই কর্ডাটা পর্বের প্রাণী। এই হচ্ছে 9টা পর্বের প্রাণী, তোমরা ভিডিওটির মাধ্যমে দেখতে পেলে। তাহলে আমরা আজকে প্রাণী বৈচিত্র্য এবং প্রাণীর শ্রেণীবিন্যাস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অংশটি বাকি রইল সেটি হচ্ছে 9টা পর্বের
প্রাণীর বৈশিষ্ট্য এবং এগুলোর কোন প্রাণী কোথায় থাকে, এর বৈশিষ্ট্য কী, এবং একটি পর্ব আর একটি পর্ব থেকে কেন আলাদা, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমরা সবাই ভালো থেকো।